ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসের বিষয় হলো বৃত্তীয় গতির ধারণা, কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ। আমরা ক্লাস 11-এর এই চ্যাপ্টারের আগে পর্যন্ত যা পেয়েছি সবই লিনিয়ার মোশন সংক্রান্ত। লিনিয়ার মোশন মানে সরলরেখায় গতি, সরলরেখা বরাবর কোনো বস্তুর গতি, এই সংক্রান্ত পড়াশোনা এই চ্যাপ্টারে পূর্বে হয়েছে। কিন্তু এই চ্যাপ্টারে মূল বিষয় হলো কোনো বস্তুর ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি। ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতির প্রকৃতিতে উদাহরণ প্রচুর পরিমাণেই আছে। যেমন ধরো, আমরা এখানে উদাহরণ নিতে পারি যে বৃত্তীয় গতির উদাহরণ। বৃত্তীয় গতি মানে রোটেশনাল মোশন। তাহলে বৃত্তীয় গতি এর উদাহরণ নিতে পারি, যেটা 1 নম্বরে দেওয়া আছে। পৃথিবী সূর্যের চতুর্দিকে আবর্তন করছে। আচ্ছা, তারপরে তুমি বলতে পারো নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলি আবর্তন করে। নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের আবর্তন। এরকম আরও প্রচুর উদাহরণ রয়েছে, আমরা অত উদাহরণ নিলাম না, কয়েকটা এমিনেন্ট যে উদাহরণগুলো সেগুলো নিলাম। এখন এরকম গতির মূল বৈশিষ্ট্যটা কী? এরকম গতির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষ, কোনো ক্ষেত্রে বিন্দু, কোনো ক্ষেত্রে অক্ষ, তাহলে একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি বৃত্তপথে আবর্তন করে, ওই বিন্দু, নির্দিষ্ট বিন্দু বা অক্ষটির চতুর্দিকে যদি আবর্তন করে, তাহলে তার গতিটাকে বলবো বৃত্তীয় গতি। যেমন এখানেতে সূর্যের কেন্দ্রটা হচ্ছে ওই গতিপথের, পৃথিবীর গতিপথটার কেন্দ্র, আর তাহলে পৃথিবীটা ওই বৃত্তপথ বরাবর আবর্তন করছে, অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে স্থির রেখে ওর চতুর্দিকে আবর্তন করছে। তাহলে এই বস্তুটার গতিটাকে বলবো বৃত্তীয় গতি। তাহলে আমাদেরকে সংজ্ঞা করতে হবে, বৃত্তীয় গতির সংজ্ঞা করতে হবে। 1 নম্বর কথা, বৃত্তীয় গতির সংজ্ঞা করতে হবে। তাহলে সংজ্ঞাটা একবার বলে নিচ্ছি, শোনো। বলবে কোনো কোণা যদি নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর চারদিকে বৃত্তপথে আবর্তন করে, তবে ওই কোণার গতিকে আবর্তন গতি বা বৃত্তীয় গতি বলে। এবারে এখানে একটা ব্যাপার দেখো, এই যে তলে বস্তুটা আবর্তন করছে, যে প্লেন যে তলটাতে বস্তুটা আবর্তন করছে, ওকে, এই তলটাতে তো বস্তুটা আবর্তন করছে। বস্তু বলতে এখানে আমরা পৃথিবীকে উদাহরণ হিসেবে নিয়েছি। তাহলে এই তলটাকে বলবো আবর্তন তল বা ঘূর্ণন তল। তাহলে তোমরা এখানে একটা সংজ্ঞা আরও করবে বাড়তি, সেটা হলো কি আবর্তন তল বা ঘূর্ণন তল লিখতে পারো। অ্যাকচুয়ালি প্লেন অফ রোটেশন, ইংরেজিটা প্লেন অফ রোটেশন। ওকে, ছবিতে এরকম করে যদি দেখায়, তাহলে দেখো এই যে মার্ক করা হয়েছে তলটা, এই তলটা হলো প্লেন অফ রোটেশন। ওকে, প্লেন অফ রোটেশন বা আবর্তন তল। এখন এখানে আরেকটি বিষয় আছে, সেটি দেখো, যে নির্দিষ্ট অক্ষটাকে স্থির রেখে ওই বস্তুটা আবর্তন করে, সেই অক্ষটাকে বলবো দ্যাট ইজ অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে অ্যাক্সিস অফ রোটেশন সংজ্ঞাটা কেমন করে দেবে? ওই যে বৃত্তপথে আবর্তন করছে সেই বৃত্তের কেন্দ্রগামী এবং আবর্তন তলের উপরে লম্ব সরলরেখাটিকে বলবো ঘূর্ণাক্ষ। ঘূর্ণাক্ষ মানে অ্যাক্সিস অফ রোটেশন। অ্যাক্সিস অফ রোটেশন তাহলে দেখানো হলো তোমাদেরকে, এটা অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, এখন তাহলে এই তিনটি বিষয়, বৃত্তীয় গতি, বৃত্তীয় গতির সংজ্ঞাটা দেবে, উদাহরণটা এখান থেকে দিয়ে দেবে, আবর্তন তল আর হচ্ছে ঘূর্ণাক্ষ, তিনটির সংজ্ঞা তোমরা লিখে রাখবে। ওকে, তিনটি দেখো লেখা আছে এখানে, বৃত্তীয় গতি, ঘূর্ণন তল বা আবর্তন তল, ঘূর্ণাক্ষ। তাহলে বৃত্তীয় গতিতে তিনটি রাশির সঙ্গে পরিচয় তোমাদের হলো। এবার নেক্সট,
হেডিংটাতে যাই, নেক্সট টপিকে কৌণিক সরণে যাব। ধরো যে একটি বস্তু এরকম ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় এর ব্যাসার্ধও থাকবে একটা, বলার দরকার হলেই বলবো। ও কেন্দ্রীয় বৃত্তে একটি বস্তু রয়েছে, কিছু সময়ের মধ্যে এই কণাটি সাপোজ এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল, তাহলে ওই বস্তুটার সঙ্গে বৃত্তের কেন্দ্রের সংযোজক যে সরলরেখা, সেটা থেকে একটা নির্দিষ্ট কোণ করবে। অর্থাৎ ওই যে সরলরেখাটা এই নির্দিষ্ট কোণে সরে যাবে, ধরো থিটা কোণে সরে যাবে, তাহলে তখন থিটা এই রাশিটাকে বলবো কৌণিক সরণ। যতটা কোণে সরে যাবে সেটাকে বলবো কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সংজ্ঞাটা বলতে বললে কেমন করে বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের সংজ্ঞাটা বলবো যে কোনো বৃত্তীয় গতিসম্পন্ন বস্তুকণার সঙ্গে উহার গতিপথের কেন্দ্রের সংযোজক সরলরেখা নির্দিষ্ট সময়ের অবকাশে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই সময়ের অবকাশে কোণাটির কৌণিক সরণ বলে। ওকে, কৌণিক সরণ মানে তো কোণ, তাহলে এর একক কেমন হবে? কৌণিক সরণের সংজ্ঞাটা আগে দেখিয়ে নিই তোমাদেরকে। কৌণিক সরণ দেখো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেমন বললাম সেরকম আছে। এরপরে আমাদের কাজ কৌণিক সরণের একক। কৌণিক সরণের একক হলো রেডিয়ান। সিজিএস বলো, এসআই বলো, যে কোনো পদ্ধতিতে কৌণিক সরণের একক রেডিয়ান। কেউ সামান্য একটু ভুল করে ফেলে, ভাবে যে ডিগ্রিটাকে লিখবে। ডিগ্রিটা হচ্ছে ব্যবহারিক একক, ডিগ্রিটা পরম একক নয়। তাহলে কৌণিক সরণের একক সিজিএস বা এসআই পদ্ধতিতে বলবে রেডিয়ান। ওকে, রেডিয়ানের সংজ্ঞাটা করে রাখবে। রেডিয়ানের সংজ্ঞা প্রয়োজন যদি হয়, রেডিয়ানের সংজ্ঞাটা করে রাখবে। রেডিয়ান একটা বৃত্তের ব্যাসার্ধ যতটা, তার সমান দৈর্ঘ্যের জন্য যদি বৃত্তচাপ নেওয়া হয়, একটা বৃত্তের ব্যাসার্ধ যতটা মানে ওয়ে, তার সমান দৈর্ঘ্যের যদি বৃত্তচাপ নেওয়া হয়, তার মানে আমি বলতে চাইছি যে এই এবি আছে বৃত্তচাপটা, এটা যদি ওয়ের সঙ্গে সমান হয় তখন যে কোণটা হবে সেটাকে বলবে 1 রেডিয়ান। তার মানে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ ওই ওই বৃত্তটার কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। ওকে, সংজ্ঞাটা সেই মতো দেখে নেবে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। এখন কোণের মাত্রা তোমরা জানো নিশ্চয়ই, তবু একবার কোণের মাত্রাটা খেয়াল করিয়ে নিই। কোণের মাত্রা অ্যাকচুয়ালি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ এই দিয়ে হবে। ডাইমেনশন অফ আর্ক, দ্যাট ইজ বৃত্তচাপ, এবং ডাইমেনশন অফ রেডিয়াস ব্যাসার্ধ, এদেরকে ভাগ করে দিলেই হলো। কোণের সংজ্ঞাটাই তো তাই। তার মানে এটাও এল হবে এল, আর এটাও এল। এটা মানে হলো 1, তাহলে কোণের মাত্রা 1 হলো, অর্থাৎ কোণ মাত্রাহীন রাশি। তাহলে এখানে এই কটি কৌণিক সরণের বিষয় সংক্রান্ত এই কটি ব্যাপারই থাকবে। কৌণিক সরণের এককটা ডেফিনেশন দিতে হবে। কৌণিক সরণের মাত্রা বা কোণের মাত্রা লিখে দেওয়া হয়েছে। এরপরে চলো পরের টার্ম কৌণিক বেগে। এরপরে বললাম কৌণিক বেগ, অ্যাঙ্গুলার ভেলোসিটি। ধরো একটি বস্তুকণা ও কেন্দ্রীয় বৃত্তে
ব্যাসার্ধ পরিধি বরাবর আবর্তনরত। টি সময়ের মধ্যে কণাটি কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলো। তার মানে আমি বলতে চাইছি টি সময়ে কৌণিক সরণ থিটা, টি সময়ে কৌণিক সরণ থিটা, তাহলে একক সময়ে কৌণিক সরণ কত? থিটা বাই টি। একক সময়ে কৌণিক সরণ থিটা বাই টি। এটা হলো কৌণিক সরণের হার। এমনিতে আমরা জানি সরণের হারকে বেগ বলে, তাহলে কৌণিক সরণের হারকে বলবো কৌণিক বেগ। তার মানে কৌণিক বেগ চিহ্নটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হবে। কৌণিক বেগ ওমেগা মানে হলো থিটা বাই টি। তার মানে সময়ের সাপেক্ষে বৃত্তীয় গতিসম্পন্ন কোনো বস্তুকণার কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলে। কৌণিক সরণের হার, কৌণিক সরণকে সময় দিয়ে ভাগ করা আছে, দেখো, তাহলে এটি হলো কৌণিক সরণের হার। ওকে, সংজ্ঞাটা দেবে, সংজ্ঞাটা দেওয়ার পরে বলবে যে কণাটি টি সময়ে যদি থিটা কৌণিক সরণ ঘটে তাহলে ওর কৌণিক বেগ ওমেগা সমান থিটা বাই টি। এবার এর একক, মাত্রা, এই বিষয়গুলো করব পরপর, তাই তো? তার আগে সংজ্ঞাটা দেখে নাও। কৌণিক বেগ সংজ্ঞাটি যা বললাম সেরকম রয়েছে। এবারে কৌণিক বেগের একক সিজিএস বলো আর এসআই বলো একই। কৌণিক বেগের এককটা তাহলে কী লিখবে? কৌণিক সরণের একক বাই সময়ের একক। তার মানে কৌণিক সরণের একক রেডিয়ান, রেডিয়ান মানে র্যাড করে লিখবে, র্যাড পার সেকেন্ড। পার সেকেন্ড মানে সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা সিজিএস বা এসআই দুই পদ্ধতিতেই তাই। সিজিএস বা এসআই দু পদ্ধতিতেই কৌণিক বেগের একক লিখবে রেডিয়ান পার সেকেন্ড। সেটা মাত্রা যদি বলে, কৌণিক বেগের মাত্রা, মাত্রা মানে হলো কৌণিক বেগের মাত্রা, দ্যাট ইজ ডাইমেনশন অফ ওমেগা ইকাল টু হচ্ছে ডাইমেনশন অফ থিটা বাই ডাইমেনশন অফ টি। থিটার ডাইমেনশন একটু আগেই দেখলাম, থিটার ডাইমেনশন হলো 1 আর টি এর ডাইমেনশন ক্যাপিটাল টি, সময়ের ডাইমেনশন ক্যাপিটাল টি। তাহলে হিসাব করলে এলো টি টু দি পাওয়ার -1। ওকে, কয়েকটা কথা এখানে মনে রাখতে হবে। বিশেষ দ্রষ্টব্য করে কয়েকটা কথা লিখে রাখছি। বিশেষ দ্রষ্টব্য ইংরেজিতে এনবি বলে লিখে দিচ্ছি। ওকে, যদি এই সম্পর্কটিকে ভেক্টর হিসাবে লিখো, ভেক্টর, তাহলে ভেক্টর হিসাবে লিখলে ওমেগা ভেক্টর ইকাল টু পাবে থিটা ভেক্টর বাই টি। অ্যাকচুয়ালি থিটাটা কৌণিক সরণ, সরণের মতোই এটা ভেক্টর রাশি, সরণের মতোই এটা হলো ভেক্টর রাশি। তাহলে এটা যেহেতু ভেক্টর রাশি, ওমেগাটাও ভেক্টর রাশি। যদি এটা একটা খেয়াল রাখতে হবে যে বৃত্তীয় গতিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, বস্তুটি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, বস্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে থিটাকে ধনাত্মক ধরা হয়, ধনাত্মক ধরা হয়। এটি খেয়াল রাখবে। তাহলে থিটাটা ভেক্টর, ওমেগাটাও ভেক্টর। ভেক্টর হিসেবে যদি কখনো সমস্যাটা দেয় তাহলে এরকম করে করবে। এছাড়া আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আছে, সেটি হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাৎক্ষণিক কৌণিক বেগ, ওকে, তাৎক্ষণিক কৌণিক বেগ। দেখো, তাৎক্ষণিক কৌণিক বেগ মানে হলো ওমেগা ইকাল টু লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি। অর্থাৎ অত্যন্ত ক্ষুদ্র সময়ের অবকাশে
বৃত্তীয় গতিসম্পন্ন কোনো বস্তুকণার কৌণিক সরণের হারকে বলা হয় তাৎক্ষণিক কৌণিক বেগ। ওখানে যেমন তাৎক্ষণিক বেগ ছিল লিনিয়ার মোশনে, এখানে তাৎক্ষণিক কৌণিক বেগ বলবে। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এই তীর চিহ্নটা মাঝখান থেকে এখান পর্যন্ত দেবে, এটা একটু বড় লেখা হয়ে গেছে আমার। তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ক্যালকুলাসের ভাষায় এটা কি আবার লিখতে পারো, অর করে লিখে দিচ্ছি আমি, ওমেগা ইকাল টু ডি থিটা ডিটি। আর ভেক্টর হিসাবে যদি থাকে, ভেক্টর হিসাবে ওমেগা ভেক্টর ইকাল টু ডি থিটা ভেক্টর ডিটি। ওকে, এর পরের আলোচনায় যাই। কৌণিক ত্বরণ। ধরে নিচ্ছি যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, তাতে কোনো বস্তু ওই বৃত্তের পরিধি বরাবর আবর্তনরত। যখন বস্তুটা এই পজিশনে আছে তখন ওর কৌণিক বেগটা ওমেগা ওয়ান। ওকে, টি সময় পরে দেখলাম যে কোণাটা এইখানে গেল এবং এখানেতে ওর কৌণিক বেগটা হলো ওমেগা টু। তার মানে কৌণিক বেগটা চেঞ্জ হচ্ছে বলে বলছি, সমকৌণিক বেগে বা সমবৃত্তীয় বেগে যাচ্ছে না। তাহলে ওর প্রথমে কৌণিক বেগটা ছিল শুরুতে টি ইকাল টু জিরোতে কৌণিক বেগটা ওমেগা ওয়ান, আবার টি সময় পরে ওর কৌণিক বেগটা দেখলাম ওমেগা টু। তার মানে এর কৌণিক বেগের বৃদ্ধি হয়েছে। টি সময়ে কৌণিক বেগ বৃদ্ধি হয়েছে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। তাহলে একক সময়ে কতটা হয়েছে? একক সময়ে কৌণিক বেগ বৃদ্ধি ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। এইটি হলো তাহলে সময়ের সাপেক্ষে কৌণিক বেগ বৃদ্ধির হার। সময়ের সাপেক্ষে কৌণিক বেগ বৃদ্ধির হার, এটি কি বলে? কৌণিক ত্বরণ। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এটাকে আলফা চিহ্ন দিয়ে দেখাবে। তাহলে আলফা ইকাল টু লেখা চলবে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ওকে, তাহলে কৌণিক ত্বরণের সংজ্ঞা দিতে বললে বৃত্তীয় গতিসম্পন্ন কোনো বস্তুকণার সময়ের সাপেক্ষে কৌণিক বেগ বৃদ্ধির হারকে কৌণিক ত্বরণ বলে। প্রাথমিক কৌণিক বেগ ওমেগা ওয়ান, অন্তিম কৌণিক বেগ ওমেগা টু যদি হয় তাহলে কৌণিক ত্বরণ ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। ওকে, কৌণিক ত্বরণের একক মাত্রা, এককটা বলি, কৌণিক ত্বরণের এককটা কেমন হবে? তাহলে ওপরে হবে কৌণিক বেগের একক বাই সময়। তাহলে কৌণিক বেগের একক কত ছিল? কৌণিক বেগের এককটা ছিল রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে আবার একটা সেকেন্ড, তাহলে এলো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা এরকম করে লিখে দেবে, রেডিয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, মাত্রাটাও সেরকম, রেডিয়ান, এটা ডাইমেনশন অফ ওমেগার মাত্রা দেবে বাই ডাইমেনশন অফ টি। দেখো ওপরে ওমেগার টার্ম আছে, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান মানে ওমেগার টার্ম, কৌণিক বেগের টার্ম মানে তাহলে কৌণিক বেগের মাত্রা, আর নিচে সময়ের মাত্রা। কৌণিক বেগের মাত্রা একটু আগে করা হয়েছে, কৌণিক বেগের মাত্রাটা করা হয়েছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি। তার মানে আফটার অল হলো টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে, তাহলে কৌণিক ত্বরণের একক মাত্রা কাজ দুটো করা হলো। এবার যদি ভেক্টর হিসেবে লিখো, এখানটাতেই করি, ভেক্টর হিসাবে যদি লিখো এই সমীকরণটাকে ভেক্টর ফর্মে আর কি, তাহলে পাবে তুমি আলফা ভেক্টর ইকাল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি। বা এটাকে কোনাকুনি গুণ করে সাজিয়ে লিখে দাও, কোনাকুনি গুণ করে সাজিয়ে লিখো
তাহলে পাবে ওমেগা টু ইকুয়াল টু ওমেগা ওয়ান প্লাস আলফা টি, আলফার মাথায় ভেক্টরটা খেয়াল করে ঠিক করে দেবে। আবার যদি কৌণিক মন্দন নিয়ে চলে এটা আবার মাইনাস হয়ে যাবে, মাঝখানে চিহ্নটা মাইনাস হয়ে যাবে কৌণিক মন্দন নিয়ে চললে। ওকে, আরেকটি বিষয় বলা হবে, সেটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। NB2 করে এখানটায় করছি তাহলে। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা ইকাল টু লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। তার মানে অত্যন্ত ক্ষুদ্র সময়ের অবকাশে বৃত্তীয় গতিসম্পন্ন কোনো বস্তু কণার কৌণিক বেগ বৃদ্ধির হারকে সময়ের সাপেক্ষে বলবে, সময়ের সাপেক্ষে অত্যন্ত ক্ষুদ্র সময়ের অবকাশে বৃত্তীয় গতিসম্পন্ন কোনো বস্তু কণার কৌণিক বেগ বৃদ্ধির হারকে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ বলে। সংজ্ঞাটা খুব একটা জরুরি নয়, কিন্তু গাণিতিকটা খুব লাগবে, আরও বিশেষ করে লাগবে এইটার যেটা ক্যালকুলাসের রূপটা অর করে লিখছি। আলফা ইকাল টু লেখা চলবে তখন ডি ওমেগা ডিটি। ওমেগাটাকে যদি টি এর অপেক্ষকে দিয়ে আলফা বের করতে বলে, তাহলে তুমি এই সূত্রটি দিয়ে কাজ করবে। বললো হয়তো যে ওমেগার ভ্যালুটা মনে করো বললো 2t² + 3, ওকে, তাহলে ওই কোণাটির কৌণিক ত্বরণ কত, তাহলে তোমাকে ডি ওমেগা ডিটি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। যখন অঙ্ক দেখাবো তখন এরকম টুকটাক কাজ করে নেব, করে এই সূত্রগুলোকে ঝালাই করে নেব। আপাতত এই পর্যন্তই থাক।